সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন RICL জনতন্ত্র গণতন্ত্রে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যের ঘটনা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা আজকে মূলত আলোচনা করতে চাই রাজনীতি একটু ভিন্ন ধারার বিষয় নিয়ে। আমরা জানি যে ইসলামী দলগুলোর মধ্যে নতুন করে এক ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি, শোরগোল হচ্ছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। আমরা দেখেছি যে বরিশালের চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে জামায়াত আমির গিয়েছেন, দূরত্ব ঘোচার একটা আভাস, এই ধরনের কথাবার্তা চলছে। আমরা নতুন করে যেটি দেখলাম যে বিএনপি খেলাফত মজলিস বৈঠক, এই বছরেই নির্বাচন করা সহ 7টি বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা মোটা দাগে ইসলামী দলগুলোর যে এক ধরনের কদর বাড়ছে, এরকম একটি শিরোনামে আমরা কথা বলতে চাই। কদর বাড়ছে ইসলামী দলগুলোর, এই প্রশ্নকে সামনে রেখে যদি আমরা আলোচনা শুরু করতে চাই, আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে 3 জনকে আমরা স্টুডিওতে পেয়েছি। আমরা পরিচয় করে দিতে চাই আপনাদেরকে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমি যদি ডান দিক থেকে শুরু করি, অধ্যাপক আশরাফ আলী আকন রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আশরাফ আলী আকন আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আজকে স্টুডিওতে রয়েছেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামী বাংলাদেশ, একই সঙ্গে সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির। স্বাগত ডক্টর রেজাউল করিম আপনাকে। সাথে আছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল এবং নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। স্বাগত জানাচ্ছি ফজলে হুদা বাবুল আপনাকেও। আমরা আলোচনা শুরুটা করতে চাইছিলাম, যেটি দর্শকদের বলছিলাম যে আজকে আলোচনার শিরোনাম আমরা রেখেছি কদর বাড়ছে ইসলামী দলগুলোর। এই প্রশ্নটা যদি রেখে শুরু করি, যে অনেকদিন পর আমরা যেটি দেখলাম খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক হলো। এর আগেও বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিল খেলাফতে মজলিস, আমরা জানি। একটু জানতে চাইবো যে নতুন কোনো জোটের আভাস মিলছে কিনা, এরকম কোনো আভাস আছে কিনা, সেটি যদি আমরা একটু শুরু করি। অধ্যাপক আশরাফ আলী আকন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, একটু বলবেন কিনা যে এই যে নতুন করে আমরা ইসলামী দলগুলো আলোচনায় আসছে, আমি যে কথাগুলো বলছিলাম যে চরমোনাই পীরের যে মধ্যাহ্নভোজ হয়েছে জামায়াত আমিরের সাথে, কেউ কেউ বলছেন একটি দূরত্ব ঘোচার একটা আভাস এখান থেকে মিলতে পারে। সব মিলে আসলে ইসলামী দলগুলোর অবস্থান এবং আপনাদের নিজেদের দলের অবস্থান এবং এই যে ঐক্যে পৌঁছা, আমরা যে বিষয়টি বলছি, কি মনে করছেন এই ঐক্যমতের বিষয় নিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক, সহকর্মী, আলোচকবৃন্দ এবং দেশ বিদেশের দর্শক শ্রোতা ভাইদেরকে। সঞ্চালক সাহেব বলেছেন যে ইসলামী দলগুলোর কদর বাড়ছে। ইসলামী দলগুলোর কদর কিন্তু নূতন বাড়ে না, ইসলামী দলগুলোর কদর সবসময় ছিলেন। যেহেতু ইসলাম আছে সাথে, এরা দুর্নীতি করে না, এরা সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, এরা জনগণের জীবন দুর্বিষহ করে তোলে না, টাকা পাচার করে না, টাকা চুরি করে না, গুন্ডামি করে না, ইত্যাদি করে না। যার কারণে ইসলামী দলগুলোর যে কদর বেড়েছে নূতন নয়, ইসলামী দলগুলোর কদর সবসময় ছিল। আপনারা মনে করেন এটা আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল, ইসলামী দলের কদর সবসময় ছিল। কিন্তু দলগুলোর প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা মানুষ কম পেয়েছে মনে করেন কিনা? রাজনৈতিক দলের প্রতি তো মানুষ আস্থা, ইসলামী দলগুলোর কথাও যদি বলি না, ইসলামী দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে ইতিপূর্বে যারা বিদেশি ইন্ধনে, বিদেশি প্রেসক্রিপশনে যারা রাজনীতি করত, তারা ইসলামী দলগুলোকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, তাদের উপর চরম জুলুম নির্যাতন করেছে। এই যে আওয়ামী লীগ সমস্ত ইসলামী দলগুলোর জঙ্গি ট্যাগ লাগাইছে, জঙ্গি অপবাদ দিয়েছে। তারপরে এই যে আপনার শাপলা চত্বরে সেই যেখানে যে হেফাজতের যে মিটিংয়ে একটা গণহত্যা চালিয়েছে, গণহত্যা তো শুধু পরিচয় হয় না, ওখানে তো একটা গণহত্যা চালিয়েছে তারা, এই গণহত্যা চালিয়েছে তারা। কাজে এই কারণে এদের ইসলাম ফোবিয়ার কারণে ইসলামী দলগুলোর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দল তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। যখন এরা ক্ষমতায় যাওয়ার জন্যে ইসলামী দলগুলোর প্রয়োজন মনে করে তখন এদেরকে ব্যবহার করে, যখন প্রয়োজন মনে করে না তখন তাকে সরিয়ে ফেলে দেয়। এইটাই কিন্তু এই দলগুলির সেই একই অবস্থা। হ্যাঁ, ইসলামী দলদের প্রতি যে বিরূপ মনোভাব পোষণ করেছেন, বৈষম্য বিরোধী মনোভাব পোষণ করেছেন, এরা কিন্তু বৈষম্যমূলক আচরণ করেছেন। এরা খালি আওয়ামী লীগ না, আরও সবাই যারা ক্ষমতায় ছিলেন তারাও তো এই কাজটা করেছেন। এই যে মনে করেন ঈশ্বর সাহেব যখনই গেল, আপনি জানেন না ইতিহাসটা জানা আছে কিনা, শাপলা চত্বরে প্রথম রক্তপাত করে ঈশ্বর সাহেব আমাদের মধ্যে 27 সালের 13 মার্চ। তখন মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। সূচনায় যখন আমরা
সেখানে দেখতেই পারলাম না আমাদের দলে আত্মপ্রকাশ করবে সেই শাপলা চত্বর থেকে। সেখানে দেলোয়ার হোসেন সাইদি সাহেব তো আমাদের সাথে ছিল, মালা আব্দুর রহিম সাহেব ছিল, শাইখুল হাদিস সাহেব ছিল, পীর সাহেব চরমনাই ছিল, বাইতুল সাহেব পীর সাহেব ছিলেন, অন্দরকিল্লা মসজিদের খতিব সাহেব ছিলেন। সেইখানে কিন্তু এরশাদ সাহেব চরমভাবে নির্যাতন করেছে এই ইসলাম আন্দোলনের প্রতি। তারপরে যারাই যখন যেখানে ক্ষমতায় এসেছে ইসলামের উপরে যখন তাদের প্রয়োজন হয়েছে তখন তারা গ্রহণ করেছেন, যখন প্রয়োজন হয় তখন তারা সরে ফেলেছে। এটা হলো তাদের চরিত্র। এই কারণে ইসলামী দলগুলো সবসময় ভালো ছিল, কিন্তু জনমতের প্রতিফলনটা এরা ঘটতে দেয় নাই কেউ। সবসময় বলছেন ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, সবসময় ষড়যন্ত্র ছিল এদের। এই কারণে আল্লাহ রসিম রহমত মেহেরবানিতে ইসলামী দলগুলা সম্মানের সাথে ছিল, সম্মানের সাথে আছে, সামনে সম্মানের সাথে থাকবে। তারা কদর থাকবে সবসময়। তাদের ক্ষমতায় একজন দুজন এমপি পাইলো বা 5 জন এমপি পাইলো তাতে কি আসে যায়? এইটা কোনো ব্যাপার না, এটা সম্মানের কোনো মাপকাঠি না। যে এমপি ক্ষমতায় যাওয়ার পরে টাকা চুরি করে, টাকা পাচার করে, খুন করে, গুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে, এরা তো এইটা তো সম্মানের মাপকাঠি না। যেখানে সম্মানের মাপকাঠি আল্লাহ পাক বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে সেই বেশি সম্মানিত। এই কাজটা হযরত উলামায়ে কেরাম ইসলামী দলগুলি করেছে বিধায় এরা কিন্তু সবসময় এদের কদর ছিল। এই কদর নূতন না, হ্যাঁ, এই কদর অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত ইসলামী দলগুলো ইসলামী নীতি আদর্শ থাকবে ততদিন তাদের এই কদর থাকবে। জি, নিশ্চয়ই আমরাও সেটি আশা করি সেটি থাকুক। আমরা আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী বাংলাদেশ। রেজাউল করিম, আপনার কাছে জানতে চাইবো যে জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো নিয়ে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই একটা ভাইব্রেন্ট অবস্থা, এক ধরনের তাদের মধ্যে একটা চাঙ্গা ভাব লক্ষ্য করছি। বিশেষ করে প্রায় নিষিদ্ধ একটা সংগঠন ছিল যেটি আসলে বিগত সময়ে আমরা দেখেছি। সেই জায়গা থেকে বের হয়ে এসে একটা নতুন যে কর্মমুখরতা বলা যায় বা গতিময়তা আমরা দেখেছি, যে একটু চাঞ্চল্যতা ফিরেছে ইসলামী দলগুলোতে। পাশাপাশি যদি জামাতের কথাও বলি, সেখানে মোটা দাগে আসলে মনে করেন কিনা, আমরা যদিও দেখেছি যে এবারের সামনে যে নির্বাচন আসছে, নির্বাচন সংস্কার নিয়ে আমরা শুনতে চাইব আপনাদের আসলে একটু যদি ঐক্যমতের বিষয়ে আমরা দেখলাম যে অনেক দিন পর একটু বিএনপি খেলাফত মজলিস বৈঠক হয়েছে, নির্বাচন করার বিষয়ে অনেক ঐক্যমত্য আসছে। আপনাদের একটু নিজেদের ইসলামী দল হিসেবে জামাতে ইসলামের অবস্থান যদি একটু বলতেন, যে সামনের কর্মপরিকল্পনা এবং নির্বাচন সংস্কার ইস্যুতে আপনাদের মতভাবনার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নিউজ 24-এর আজকের এই টকশো অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের বিএনপির ফজলে হুদা বাবুল ভাই এবং অধ্যাপক আশরাফ আলী আকন ভাই সহ আমাদের প্রিয় সঞ্চালক এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে, সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মূলত ইসলামী ঐক্যের আজকের যে আলোচনাটা, আমি এটার একটু পেছনে গিয়ে আমি বলতে চাই যে যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামী দল করে, তারা মূলত একটা মোরাল বাইন্ডিংস থেকে তাদের এই কর্মকাণ্ডকে তারা পরিচালনা করে এবং তাদের নীতি, কর্মপদ্ধতি, তাদের সামগ্রিক কর্মকাণ্ড তারা একটা নীতি এবং আদর্শের উপরেই পরিচালিত করবার চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা এই ঐক্যের কথা মহাগ্রন্থ আল কোরআনেই বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে ঐক্যবদ্ধভাবে থাকবার ব্যাপারে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে না, বরং আমরা যদি নিকট অতীতে আমরা যদি উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আমরা বলি, আমরা যদি এখানে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা বলি, তাহলে সর্বাবস্থায় কিন্তু ইসলামী দলগুলোর ঐতিহাসিক ভূমিকা এই উপমহাদেশে ছিল। আমার যতদূর আমার জানা আছে, এই উপমহাদেশে 149টা মুভমেন্ট হয়েছে। তার বিরাট একটি অংশের সাথেই কিন্তু আলিম উলামারা সম্পৃক্ত ছিলেন, ইসলামী দলগুলো সম্পৃক্ত ছিল। আমরা তারপরে যদি বলি যে বর্তমান আজকের যে প্রেক্ষাপট, এটি দুটি কারণে আলিম উলামাদের বা ইসলামী দলের কদরটা বেড়েছে। নাম্বার 1 হচ্ছে মানুষ যখন তৃষ্ণার্ত হয় তখন কিন্তু মানুষের পিপাসাটা বেশি লাগে, অথবা চৈত্র মাসের গরম যখন জমিনটাকে খুব সসির করে দেয় তখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই আকাশ থেকে বৃষ্টি কখন নামবে তার অপেক্ষা করতে থাকে। সুতরাং এই জায়গাতে বিগত 15 বছর যদি আমরা ধরি, অথবা আমরা 53 বছরের ইতিহাস স্বাধীনতার ধরি, তাহলে আমরা এখানে এই জনপদে দেখব যে এখানে 90% মুসলমানের এই দেশে এখানে যে কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, বিশেষ করে বিগত 15 বছরে মানুষের
এই জনপদে যদি আপনি ধরেন শেখ হাসিনা সবচেয়ে বেশি ফ্যাসিবাদী কায়দায় কাদের উপরে নির্যাতন চালিয়েছে, তাহলে আপনাকে বলতে হবে আলিম উলামাদের উপরে নির্যাতন চালিয়েছে। কারণ উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে একটি সমাবেশে এরকম গণহত্যা চালানোর ইতিহাস যেটি শাপলা চত্বরে হয়েছে, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো লোক, আল্লামা মামুনুল হকের সাহেবের মতো লোক, এমনকি এর আগে আজিজুল হক সাহেব বয়োবৃদ্ধ আমাদের শ্রদ্ধেয় সর্বদন শ্রদ্ধেয়, আর তারপরে আমিনী সাহেব, এইভাবে আমরা দেখব যে আপনার সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহান, এই সব মিলিয়ে আলিমুলামাদের উপরেই তাদের তির্যক অবস্থান ছিল। এই দুটি কারণ তারা বেছে নিয়েছে। কারণ আলিমুলামারা যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কিন্তু তারা এই জায়গায় খুব আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এবং ইসলাম ফোবিয়ার জায়গায় যদি আমরা বলি, তাহলে তাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা ছিল এই জায়গাটাকে। এটাকে তারা ওই ব্রিটিশদের সেই পদ্ধতিটাই তারা বরাবর অবলম্বন করেছে, ডিভাইডেড অ্যান্ড রোলের ভিত্তিতেই তারা প্রত্যেক আলাদা আলাদা করে এখানে তাদের সুযোগ সুবিধা মতো। আপনি যদি হেফাজতকে দেখেন, তাহলে হেফাজতকে খণ্ড বিখণ্ড করে তারা বিভিন্নভাবে টর্চার করেছে, এবং এখানে কিভাবে শফি সাহেব বাবুনগরীর উপরে নির্যাতন হয়েছে। সুতরাং আমরা এক কথায় বলবো যে আলিমুলামাদের কদর 90% মুসলমানের দিকে হওয়াটা স্বাভাবিক, এবং ইসলামী দলগুলোর। আর এই দেশে যতটুকু এখন নীতি নৈতিকতা যতটুকু আছে, কারণ বিগত হয়তো আলেমুলামা ইসলামী দলগুলোর এত কদর হতো না যদি আওয়ামী লীগ বিগত দিনে এই ফ্যাসিবাদী কায়দায় এখানে জুলুম নির্যাতনটা পরিচালনা না করত। ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, অপরাজনীতি, অপসংস্কৃতির যে বিরাট একটা ডামাডোল এখানে তারা তৈরি করেছে, এবং বিশেষ করে 24-এর আন্দোলনে এখানে কিন্তু আলিমুলামাদের বিরাট কন্ট্রিবিউশন আছে। আলিমুলামারা কিন্তু শাহাদাত বরণ করেছে, এখানে সাংবাদিকরা শহীদ হয়েছে, এখানে অন্য ধর্মের লোকেরাও শহীদ হয়েছে। সুতরাং আমরা বলবো যে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই মূলত এদেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস, এই যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এবং বিদেশে আজকে টিউলিপের যে অবস্থান, এই সব মিলিয়ে সন্ত্রাস, দুর্নীতি এবং অধপতিত রাজনীতির কারণেই মূলত মানুষের কদরটা ইসলামী দল বেশি, আমরা সেটা মনে করি। ছোট্ট করে একটু বলবেন কিনা, আমরা যে আপনার কাছে একদম ছোট্ট মন্তব্য নিতে চাই যে জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা আমরা দেখলাম প্রথমবারের মতো চরমনাই পীরের সাথে সাক্ষাৎ করলেন, সেটি আসলে না, এটা আপনি মনে হয় ইতিহাস থেকে যদি জানেন তাহলে আমাদের অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহ এবং আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আজিজুল হক সাহেব, আমিনী সাহেব, ওনারা কিন্তু সেভারাল টাইমস এই ঐক্যের জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়েছেন, এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবেই আমরা বলবো না সেটা বেঁচতে গেছে, বরং সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমি বলছি যে আগামী নির্বাচন বা ভবিষ্যৎ এটাকে কোনো তাৎপর্যপূর্ণ মনে করেন কিনা? অবশ্যই আমি মনে করি, কারণ দেশের মানুষ এখন মনে করছে যে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, এই অপসংস্কৃতি এবং সন্ত্রাস এবং মানুষের উপরে যে অপারেশন, এই জায়গা থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই যে মোরাল একটা ব্যারিকেডের জায়গায় আসতে হবে। তাই এটা সকল মানুষের কাছে খুব পরিষ্কার যে মোরাল অব্লিগেশনের জায়গাটা হচ্ছে ধর্ম, আমাদের সকলের ফেথ অ্যান্ড বিলিভ সেটাই। সুতরাং ধর্মীয় রাজনীতির আজকের যে অগ্রভাগে চলে আসার কারণটা হচ্ছে না, আপনি বলতে পারেন আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ রাজনীতি হচ্ছে তার অন্যতম। জি, আমরা দেখছি যে হ্যাঁ, জামাতের কার্যক্রম বা ইসলামী দলগুলোর গতি খুঁজে পেয়েছে, কিন্তু এখন শেষ পর্যন্ত মানুষ তো রায় দিবেন, মানুষ আসলে কতটা আস্থায় নেবেন সেটি দেখবার বিষয়। আমরা দেখেছি যে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আবার অনাস্থা অনেক সময় ছিল, নানান কারণে ছিল, অথবা ধর্মেরকে আবার অপব্যবহার করার চেষ্টা করেছেন হয়তো কোনো কেউ সেটার কারণে হয়তো যেটি হয় যে একজন খারাপ করদাতার কারণে একজন ভালো করদাতা নিরুৎসাহিত হন, সেরকম ঘটনাগুলো ঘটেছে, যে কারণে মানুষের মধ্যে। এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করে আমাকে একটি কথা ফিনিশ করতেই হবে, লেট মি ফিনিশ। সেটি হচ্ছে, একটি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা, আর হচ্ছে ধর্মীয় রাজনীতি। আমরা কিন্তু ধর্মীয় রাজনীতি করি, আর ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে যে আপনি নির্বাচনের সময় মাথায় টুপি দিবেন, পট্টি বাঁধবেন, আপনি আলেম ওলামাদেরকে একটা সময় এসে কদর করবেন, আরেক সময় তাদেরকে হত্যা করবেন, আরেক সময় তাদের উপরে নির্যাতন চালাবেন, তাদেরকে আপনার কথা মতো না চললে তাদেরকে জেলে ভরবেন। এটাই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি। আর ধর্মীয় রাজনীতি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জন্য নিয়ে এসেছেন, এটা প্রত্যেক মুসলমানের জন্য করাটা ফরজিয়াত আমরা মনে করি। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে ইসলামকে কমপ্লিটলি মানতে হবে, কারণ আল্লাহ রাসূল এজ এ কমান্ডার, এজ এ প্রেসিডেন্ট সব জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছেন। সুতরাং একজন মুসলিমকে এটাই অনুসরণ করতে হবে। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব। আমাদের সঙ্গে ফজলে হুদা বাবুল রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল।
সভাপতি বদলগাছি উপজেলা বিএনপি। আমরা ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু জানতে চাইবো যে মোটা দাগে আমরা আজকের আলোচনার শিরোনামটা ধরে যদি শুরুতে আলোচনা করি, আপনি যদিও বিএনপির, আমরা দেখেছি বিএনপিও কিন্তু খেলাফতের সাথে বৈঠক করলো, খেলাফত মজলিসের সাথে। এটা অনেক দীর্ঘ সময় পর আমরা একটা এরকম বৈঠক দেখলাম, এবং এই বৈঠকের মধ্যে আমরা দেখেছি নির্বাচন সংস্কার ইস্যুতে এবং 7টি বিষয়ে তার এক ধরনের ঐক্যমত্য এসছে। আপনারা মনে করছেন কিনা যে না, ইসলামী দলগুলোর সাথে এই যে কদর বাড়ার যে ব্যাপারটা, সেটাকে বা কিভাবে দেখছেন, বা কদর আদৌ বাড়ছে কিনা? ধন্যবাদ আমাকে এই নিউজ 24-এ আবারও আমন্ত্রণের জন্যে। আজকে আমার যেটা মনে হয় যে অধ্যাপক সাহেব আছেন, আকন সাহেব আছেন এবং ডক্টর রেজাউল করিম আছেন, দুজনেই খুব বোদ্ধা, ইসলামী চিন্তাবিদ, ইসলাম নিয়ে স্টাডি করেন। আমি সাধারণ লাইনে পড়া মানুষ। তবে একটা জিনিস বলতে চাই, এই কদর বাড়ার ক্ষেত্রে সেই চিরায়ত কথা সবাই বলে, সব রাজনীতিবিদ বলে, সব ফোরামেই বলে, সেই কথাটাই আবার বলতে চাই। সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই, এটি একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই কদর কিন্তু আজকের নতুন না, 86-তেও কিন্তু ওই জামাত আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে, 96-এও কিন্তু জামাত আওয়ামী লীগের বৈঠক হয়েছে বেশ কিছু কয়েকবার। কওমি জননীয় শেখ হাসিনাকে বলা হয়েছে। এই শাপলা চত্বরে যাদেরকে নৃশংসভাবে খুন করলো, সেই স্বৈর শাসক হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেষ রাতেও মিটিং করলেন এই ইসলামী ব্যক্তিত্বরা, যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। ইসলাম নিয়ে যে কথাটা ডক্টর রেজাউল বলেছেন যে আমাদের 90% মানুষ এদেশের মুসলমান, এই কথাটা যে উনি কি রাষ্ট্রধর্ম ইসলাম, সেটিও কিন্তু করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আমি তো বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুটি দলকে উনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে, এবং শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে তাকে পুনর্জন্ম দিয়েছেন আওয়ামী লীগকে। আবার জামাতি ইসলামকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্র যখন শুরু করেছেন, তারই ধারাবাহিকতায় এই রাজনৈতিক দলগুলো কিন্তু এসেছে। আজকে এই বাংলাদেশে আমরা যদি বলি সেই বিদায় হজের কথা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে তোমরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবে, তোমাদের জীবন পরিচালিত হবে। কিন্তু এই যদি কোরআন আর হাদিসই থাকে, তাহলে এত ইসলামের মধ্যে এত পথ মত চর্চা বক্তব্য, এই কিছুদিন আগে 3 বছর আগে চরমনাই পীর উনি জামাত সম্পর্কে যে কথা প্রকাশ্যে বললেন যে জামাতে ইসলাম নাকি যার সাথে যায় সেটাই নষ্ট, আলিয়া মাদ্রাসায় জামাতে ইসলাম ঢুকেছে, আলিয়া মাদ্রাসা নাকি নষ্ট হয়ে গেছে, বিএনপির সাথে বিএনপি নাকি নষ্ট হয়ে গেছে, বলে যেখানে যাবে সেখানেই নষ্ট হয়ে যাবে। উনি আবার এই ক্ষেত্রে কোনো এক আলেমের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই 3 বছর আগের ভিডিও আপনি দেখবেন, ইউটিউবে ভাসছে, যে উনি আবার বলছেন যে কোনো আলেম বলে গেছে যে কোনো দেশে যদি কমিউনিজম থাকে, সমাজতন্ত্র থাকে, ওই দেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব, কিন্তু কোনো দেশে যদি জামাতি ইসলামের হাতে ক্ষমতা দেয়, ওই দেশে জীবনেও প্রকৃত ইসলাম হবে না। এখন প্রকৃত ইসলাম আসলে কোনটা? আমরা সাধারণ মানুষরা, আমরা যারা সাধারণ পড়ালেখা করেছি, আমরা খুবই দিশাহারা হয়ে যাই। এই 23-এর আগেও, 24-এর ভোটের আগেও কম বেশি প্রায় 70টি ইসলামী দল যুক্ত ছিল বিভিন্ন জোটের সাথে। আমি এটা ডয়েচে ভেলে রিপোর্ট থেকে বলছি। কিন্তু আওয়ামী লীগের 14 দলের সাথে সরাসরি যুক্ত ছিল কিন্তু 4টি ইসলামিক দল, আপনি জানেন। এবং আরও মিত্র হিসেবে প্রায় 25টি ইসলামিক দল ছিল সেই সময়ের আওয়ামী শাসকদের সাথে। আর সম্মিলিত জাতীয় জোটে ছিল 32টি দল। এইভাবে যদি এত দল যদি থাকে, আপনি তরিকত ফেডারেশন, আপনি চরমনাই, আপনার কি জাকের পার্টি, গোলাপ ফুল মার্কা, হ্যাঁ, আপনি কোন তরিকায় যাবেন? এইদিকে তবলিগের মধ্যে আবার ভাগাভাগি। সো আমার মনে হয়েছে যে ইসলামী বোদ্ধাদের আমার মনে হয় এক জায়গায় বসা দরকার সবার, এবং তারা যে কিন্তু একটা শুভ খবর বাংলাদেশের জন্য, ইসলামের জন্য, আমাদের ধর্মের জন্য, দেশের জন্য। অফকোর্স একজন ইসলামী প্রাজ্ঞ মানুষ আরেকজন ইসলামী প্রাজ্ঞ মানুষের সাথে বসলে অবশ্যই ভালো আলোচনা হবে, এবং সেই আলোচনাটা হয়েছে, আমরা স্বাগত জানাই। কিন্তু তার মানে এই না যে এটাই শেষ আলোচনা,
এমনও হইতে পারে যারা 15 বছর জামাত বিএনপি গালি শুনেছে, সেই জামাত এখন বলছে একমাত্র নাকি জামাত আর বাংলাদেশ সেনাবাহিনী নাকি সৎ, আর জামাত হচ্ছে সৎ দল। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসৎ ছিলেন, অসৎ লোকের হাতে জামাতের সৃষ্টি হলো। তাহলে আমাদের বেগম খালেদা জিয়া অসৎ ছিলেন। মানে আমি যদি এখন বলি অধ্যাপক আকন্দ সাহেব হচ্ছে সৎ মানুষ, তার মানে কি আমি এটা ইন্ডিকেট করব না ওনার সততা নিয়ে প্রশ্ন আছে? এটা কিন্তু জামাতের আমির কয়েকদিন আগে বলেছেন। কাজে ওই সব বিতর্কে যাব না। যদি আমরা মুসলমানই হই, আমরা যদি সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জামানায় আনতে চাই, আমরা যদি সেই সাহাবাদের বা পরবর্তী 4 খলিফার জীবনার আদর্শ নিয়ে আমরা চলতে চাই, তাহলে আমি তো মনে করি যে হ্যাঁ 70টা 100টা কেন, কাতার অনেকগুলো হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য আমার মনে হয় সমস্ত ইসলামী বোদ্ধাদের, আলেমদের, এবং সেখানে যত তরিকা আছে সেটা ওই শিয়াদের সমর্থক তরিকা হতে পারে, ইরানপন্থী, সেটা ওই আপনার ভারতের দেওবন্দি তরিকা হতে পারে, তবলিগ হতে পারে, হাটহাজারি হতে পারে। সবাই বসেন, একটা চার্টার তৈরি করেন, এই ভিত্তিতে আমরা আগামীতে এই দেশে এই মুসলমান ধর্মটাকে আমরা এইটাকে যেটা আমরা কিয়াস বলতে পারি একটা তৈরি করে জনগণের সামনে দেন। একটা ধর্মীয় আলোচনা, আমি আপনার কাছে রাজনৈতিক আলোচনাতেই ফিরতে চাই, কিন্তু তার আগে আমাদের একটু আপনাকে অনুরোধ করবো, আমরা আসলে বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনবো। কেননা সেটি তো ভিন্ন মত বলতে গেলে প্রত্যেকের যেমন ভিন্ন মত আছে, আমার একটা মত আছে, আপনার একটা মত আছে, রাজনীতিতে এরকম ভিন্ন মত থাকবে, ইসলামী দলগুলোর মধ্যেও ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, তাদের সেটি থাকতে পারে। আমরা যে কারণেই বহুত্ববাদের কথা এখন আসছে, যে বহুত্ববাদ আসলে কেন, আমরা বিরতি থেকে ফিরে এসে বরং এই ইসলামী দলের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা কদর বাড়ছে ইসলামী দলগুলোর এই প্রশ্ন সামনে রেখে আলোচনা করছি। আমাদের সঙ্গে 3 জন অতিথি আজকে স্টুডিওতে রয়েছেন। আমরা আলোচনা করব আরও আর একটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি কদর বাড়ছে ইসলামী দলগুলোর এই প্রশ্নকে সামনে রেখে। আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন আজকে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডান দিক থেকে অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর, জামাত ইসলামী বাংলাদেশ এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্র শিবির। স্বাগত ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আরও একবার। ফজলে হুদা বাবুল রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল এবং সভাপতি, বদলগাছি উপজেলা বিএনপি। স্বাগত ফজলে হুদা বাবুল আরেকবার আপনাকে। আমরা যে আলোচনায় ছিলাম যে ইসলামী দলগুলোর অবস্থান, ইসলামী দলগুলোর কর্মকাণ্ড এবং তাদের রাজনৈতিক বিষয়, রাজনৈতিক নির্বাচনের এবং রাজনৈতিক সংস্কার নিয়ে আমরা কথা বলতে চাই। এবারে অধ্যাপক আশরাফ আলী এখন আপনার কাছে আসতে চাই। মোটা দাগে আমরা দেখেছি যে ইতিপূর্বে ইসলামী দলগুলোর যে অবস্থান সেটি মানুষের কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে, অথবা যেভাবেই ক্ষমতায় যখন যে দল ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় দেখেছি কখনো না কখনো সেটা নির্ভরতার বিষয় ছিল। বিএনপি যেমন জামাতের সাথে, বা জামাত কখনো বিএনপির সাথে, অথবা আওয়ামী লীগকেও সেটি করতে দেখা গেছে ইসলামী দলগুলোর সাথে। তার মানে ইসলামী দলগুলোর সাথে একটা মিলেমিশেই চলবার বিষয়। ইসলামী দলগুলো মনে করে কিনা যে না, তারা নিজেই আসলে এই যে এতগুলো ইসলামী দল, তো সেখান থেকে আসলে কখনো তারা নিজেরাই স্বনির্ভর হবেন, তারা নিজেরাই আসলে রাষ্ট্র পরিচালনা করবেন, এরকম চিন্তার জায়গা আপনাদের অথবা দৃষ্টিভঙ্গির জায়গা নিয়ে যদি একটু বিশ্লেষণ করে বলেন। ইসলামী দল তো অনিসলামী দলের সাথে বা ইসলামের যাদের ঘাটতি আছে এদের সাথে কখনো আপোষ করতে পারে না। এটা কৌশলগতভাবে হয়তো, কিন্তু আমরা জামাতকে দেখেছি তারা তো রাজনৈতিক দলগুলোর সাথে বারবার ক্ষমতায় আসবার ক্ষেত্রে সেটি প্রয়োগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মোকাবিলায়, মক্কার কাফেরদের মোকাবিলায় ইহুদি খ্রিস্টানদের সাথে মদিনায় একটা চুক্তি করেছিলেন। মানে এর অর্থ হলো বড় দুশ্মনকে ঘায়েল করার জন্য ছোট দুশ্মনদের সাথে সম্পর্ক রাখা, এটা একটা যুদ্ধের কৌশল। সেই হিসাবে কেউ কেউ করতে পারে। এর অর্থই না যে ইসলামী দল, সত্যিকার ইসলামী দল তা পরিচয় বিলীন করে দিয়ে কোনো একটা যারা ইসলাম চায় না, ইসলাম ভবিয়ে যাদের আছে তাদের সাথে কোনোদিন জোট করতে পারে না। এটা হয় না, এটা কৌশলগতভাবে হতে পারে, কিন্তু এটা করতে পারে না। এজন্যে আমি মনে করি যে ইসলামী দল যতগুলো আছে দিন দিন এদের কদর, এদের চাহিদা কেন বাড়ছে? অন্তত এরা ক্ষমতায় ছিলেন ওইভাবে, কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তাদের যে কর্মকাণ্ড এটা অনেকটা বিতর্কিত, অনেকটা কলুষিত। তারা ক্ষমতায় থাকার কারণে যে কামগুলি তারা করেছে এইটা মানুষ বুঝতে পারছে। যারা কি করেছে, এরা দুর্নীতি করেছে,
এরা সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, টাকা পাচার করেছে, মানুষকে খুন করেছে, বিরোধী দলকে হেনস্থা করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করেছে। এটা কিন্তু দেশের রাজনৈতিক কৌশল, এটা আমরা দেখতে পাই সব সময় থেকে। এটা একক যে কোনো দল করে না, এটা এই গুণটা কিন্তু সবার মধ্যেই কম বেশি ছিল। এইটা কিন্তু জনগণ এখন বুঝতে পারছে, এই জিনিসটা এদের চরিত্রটা ধরতে পারছে। এই জন্যে আওয়ামী লীগ পতনের সাথে সাথে জনগণ একটা ফুঁসে উঠছে। জনগণ চায় একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র কাদের দিয়ে সম্ভব হবে? যারা দুর্নীতি করে নাই, দুর্নীতির ছোঁয়া যাদের মধ্যে লাগে নাই, যারা সন্ত্রাসের সাথে জড়িত না, হ্যাঁ, যারা টাকা পাচারের সাথে জড়িত না, চাঁদাবাজি টেন্ডারবাজি স্পর্শ যাদের লাগে নাই, এই সব দল দিয়ে যদি এরা ক্ষমতায় আসে, তাহলেই এই দেশটা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হবে। এই লক্ষ্যে এইবার কিন্তু জনগণের মধ্যে একটা ব্যাপক একটা আলোড়ন, ব্যাপক একটা গুঞ্জন এভাবে আসে যে এইবার আমরা একটা নূতন সিস্টেমকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই। সেখানে আপনারা মনে করেন যে ইসলামী দলগুলোর সেই সম্ভাবনা? আল্লাহর রহমতে আমরা তো মনে করি, আমাদের আমির সাহেব পরিষ্কার বলেছেন, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছেন, বিএনপি সরকার নাম উল্লেখ করে, বিএনপি সহ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার এবং জাতীয় সরকার গঠন করা। এই জাতীয় সরকারের ব্যাপারে পীর সাহেব একটা নতুন ফর্মুলা দিয়েছেন। কারণ এই 53-54 বছরের মধ্যে কিন্তু একটা জাতীয় সরকার হয় নাই, সম্মিলিত একটা সরকার হয় নাই, দলীয় সরকার হয়েছে। কিন্তু এইটা জাতীয় সরকারটা হতে পারে একমাত্র একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে। পিয়ার আজকে সারা পৃথিবীর মধ্যে প্রায় 91টা দেশে পিয়ার পদ্ধতি আছে। এই পিয়ারের ব্যাপারে সমস্ত ইসলামী দল এবং দেশপ্রেমিক দল, এই জামাত ইসলাম সহ যতগুলো ইসলামী দল আছে, সবাই কিন্তু পিয়ারের ব্যাপারে একমত এবং দেশপ্রেমিক, যেমন মঞ্জু এবি পার্টি, তারপর হলো ববি হাজ্জাজ, তারপর হলো আপনার একটা হলো ওই যে গণঅধিকার, এরা সবাই কিন্তু একটা পিয়ার পদ্ধতি চলে। এইটা হবে একটা কার্যকর, ধন্যবাদ আপনাকে, কার্যকর একটা জাতীয় সরকার হবে এটা দিয়া। জি নিশ্চয়ই, আমরা আসবো আবার আপনার কাছে। আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, একটু সুনির্দিষ্ট করে শুনতে চাই। রেজাউল করিম, মনে করেন কিনা যে না, ইসলামী দলের আসলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারা একাই ক্ষমতায় আসবে? জামাতকে আমরা সবসময় দেখেছি টানাটানির মধ্যেই থেকেছেন, সেটি যে দলের সাথেই মিশে যাক না কেন। আবার নতুন করে যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে আমরা আগে দেখতাম যে তাদের মতভিন্নতা ছিল, সবসময় পরস্পর বিরোধী অবস্থানেই ছিল। এখন কি মনে করেন কিনা যে আপনাদের মধ্যে নতুন করে জোট হওয়ার প্রয়োজন আছে, নাকি একাই জামাত আসলে মনে করে যে তারা ক্ষমতায় যাবেন? একটু আগে বাবুল ভাই যেটা বললেন, আমি ওইটা দিয়ে শুরু করতে চাই। যে বাবুল ভাই বলছেন যে ইসলামী দল অথবা ইসলাম যেহেতু, সুতরাং এক আল্লাহ রাসূল, তাহলে তারা এক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এটাই দেখতে চান। তো সেটা তো দেখলে খুশি হওয়ার কথা যে আমরা আসলেই আমাদের সেই বিভেদটাকে, কিছুটা মতানৈক্যটাকে গুছিয়ে আমরা কাছাকাছি আসতে চাই। নাম্বার 1 ইজ এ গ্রুপ পজিটিভ, আই থিঙ্ক। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশ, আপনি একই পরিবারে কিন্তু 5 জন সন্তানও কিন্তু এক মায়ের পেটে জন্ম নেয়, কিন্তু ভিন্ন মত আছে, এবং এটাই হচ্ছে ডেমোক্রেসির একটা বিউটি, নো ডাউট। আপনার এই 5টা আঙ্গুল কিন্তু এক সমান, আমরা 4 জন এখানে 4 মত, ভিন্ন মত থাকবে এবং ভিন্ন মতকে শ্রদ্ধা করা। আজকে যে ইসলামী দলের ব্যাপারে বলা হলো যে ইসলামী দল এত পার্টি, কিন্তু ভিন্ন মত কি ইসলামী দলগুলো শ্রদ্ধা করে মনে করেন? না না, আমি আপনাকে প্রশ্ন করি যে বামরা কত পার্টি, এগুলো প্রত্যেকটা কোন জায়গা থেকে এগুলোর জন্ম হয়েছে? বরং ইসলামী দলগুলোর সাথে লোক আছে, ওই যে পিয়ার পদ্ধতি হলে সেটা বোঝা যাবে। কিন্তু বাম সংগঠনগুলো কোথায় আছে? তারাও তো সেগুলো নিয়েও তো আমরা আন্দোলন করছি। আমাদের এবারে মুভমেন্টে কি বামরা ছিল না? অবশ্যই ছিল। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলবো আজকে, সেটি হচ্ছে যে আমাদের পজিটিভ অ্যাপ্রোচে আমাদের যাওয়া উচিত। কারণ বাংলাদেশ এই 53 বছর এই বিভেদের রাজনীতি দেখেছে। আমাদের এই জায়গায় এসে আমরা কার সাথে মিশলাম, আরেকজন এখানে খোটাখুটি করলো, আরেকটা করলো, এটা না হয়ে বরং আমরা এই যে কেয়ারটেকার ইস্যুতে আমরা কিন্তু বরং কনস্ট্যান্ট একটা জায়গায় ছিলাম। অধ্যাপক গোলাম আজম কিন্তু এটা ফর্মুলা দিয়েছেন। তা আমাদের সাথে সর্বপ্রথম তো আওয়ামী লীগ ছিল, এখন আবার বিএনপি সহ অন্যরা আছে, তা আমরা তো আমাদের জায়গায় আছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা এগুলো ডিবেটে না গিয়ে বরং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি পিপল, আমরা সেই জায়গায় আমাদেরকে এগিয়ে যাওয়া, আমি এটাকেই সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি। এবং আমি মনে করি এখন যারা এই অনৈক্যের কথা বলবে, যারা এই পেছনের কিছু খোটাখুটি এটা সেটা বলবে, এই জায়গায় এসে আপনি ফ্যাসিবাদকে কিন্তু আলটিমেটলি আপনি প্রভোগ করছেন। আমার করা হবে, আমি সেই জায়গায় যেতে চাই না। বরং আরেকটা কথা যে বলা হচ্ছে যে এত দল কেন, না, এটি ইসলামে এত দল থাকবে। মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন জামাত ছিল, আল জামাত,
আর বাকি কোনোটাই আল জামাত না। আপনি দাবি করতে পারবেন জামাত ইসলামী 100% কারেক্ট, উনি দাবি করতে পারবেন না, এটার ভিন্নতা থাকবে। হ্যাঁ, আমরা কতটুকু ভিন্নতার জায়গাকে আমরা লালন করি সেটাকেই আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করি। আপনি বাজার করতে যদি যান, তাহলে আপনি যদি দোকান একটা থাকে, তাহলে আপনি তো ওটা থেকে করে আসতেন। বরং অনেক দোকান থাকলে আপনি কম্পেয়ার করে বেটারটাকে আপনি বাছাই করতে পারেন। আপনার অনেক দল আপনার জন্য সমস্যা না, বরং বুঝের জায়গাটা আপনি যদি ঠিক করতে পারেন, তাহলে আপনি আসল জায়গা থেকে কিন্তু ভূমিকা পালন করেন। জি নিশ্চয়ই, সেটাই হতে পারে। এবং আমরা সেই জায়গা থেকে সবাই আশাবাদী যে ইসলামী দলগুলো এবার কাছাকাছি এসে, এবং আমরা এই ক্ষেত্রে বিএনপিকেও আমরা দূরে সরাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা সবাই মিলেই বাংলাদেশকে নিশ্চয়ই ঐক্যের কথাটি আপনি চমৎকার বলেছেন, সেই ঐক্যটা প্রয়োজন। আমরা ফজলে হুদা বাবুলের কাছে আসবো, যেতে অনেক দোকানের কথা বলছিলেন। আবার অনেক দোকান থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়। একজন মানুষ গিয়ে 10টা দোকান থাকলে 20টা দোকান যদি সে দেখতেই যে সময় চলে যায়, একটা জায়গায় 2টা 3টা দোকান হলে তখন বোধহয় আবার ভালো হয়, অনেক সময় এটাও হয়। আমরা ফজলে হুদা বাবুল আপনার কাছে শুনতে চাইবো, যে কথাগুলো বলছিলেন যে ঐক্যের জায়গাটি, নির্বাচন, সংস্কার, সব জায়গায় এই ঐক্যের কথা বলা হচ্ছে, কিন্তু ঐক্যের বাস্তবতা আমরা আসলে কতটা দেখছি? ধন্যবাদ। ডক্টর রেজাউল করিম এবং অধ্যাপক আশরাফ আকন্দ যেটা বলেছেন, আমি সম্পূর্ণ একমত। এখানে কোনো দ্বিমত করবার অপশন নেই, তবে একটা জায়গায় একটু অপশন আছে। আমার কাছে মনে হয়েছেন অধ্যাপক সাহেব খুব বেশি সতর্ক এবং সিরিয়াস কিছু শব্দ উনি ইউজ করেছেন, চাঁদাবাদী। আবার এটা বলেন না যে কি ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি, বিষয় সেটাও না। কলা এখানে অনেকেই খেয়েছে, অনেকেই অনেক ব্যাংক দখল করেছে। ওই সব তর্কের বিষয়টা আজকের নয়। আজকের মূল বিষয়টা ছিল যে ইসলামী দলগুলোর কি কদর বাড়ছে। এই বিষয়টা কিন্তু প্রত্যেকবারই নির্বাচনের আগে হয়েছে। আপনার ডয়েসে ভ্যালিতে 22-এর আগেও ইসলামী দলগুলোর সাথে যোগ দিয়েছে সব, আপনি যদি গুগল করেন দেখবেন সব সময় সব নির্বাচনের সময়। কেন? ওই যে আপনাদের অবস্থান কি হতে পারে সেটা একটু ওই যে 1%, ওই 2%, ওই 4%, ওই 5%, ওইটা নিয়ে খুব খেলা চলতো। এই খেলাটা চলবার পেছনেও, সেই খেলাটা চলবার পেছনেও কারণ কি ছিল জানেন? ভোটের রাজনীতি। আর সেই ভোটের রাজনীতিতে যখন তারা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেন, এ কারণেই তাদের কদরটা বেড়ে গিয়েছিল। আমার কাছে কেন যেন মনে হয়েছে আপনার বিগত নির্বাচনের চেয়ে এবারের কদর বরঞ্চ একটু কম। কারণ বিগত নির্বাচনে অপশন ছিল অনেক, আমি কি বুড়িগঙ্গায় যাব নাকি আমি পদ্মায় যাব। এখন কিন্তু আপনার সাথে শুধু পদ্মায় আছে, অথবা আপনারা যাবেন না, না যাওয়া পার্টি সব একসাথে থাকবেন। আপনাদের আমার কাছে মনে হয়েছে আমাদের অবস্থাটা ওনারাই বলছেন। দেখেন, আমার নেতা জনাব তারেক রহমান সবার আগে এই কথাটা বলেছেন যে আমরা জাতীয় ঐক্য করব, আমরা ঐক্যের ভিত্তিতে চলবো। উনি বরাবরই ওইটাই বলতেছেন, এবং উনিও ওই সংস্কারের কথাই বলতেছেন, উনিও ইসলাম ধর্মের কথাই বলতেছেন। এবং আমার কাছে তো মনে হয়নি, কিন্তু আবার চাপও প্রয়োগ করছেন দ্রুত নির্বাচনের জন্য। হ্যাঁ, অবশ্যই সেটা আমার মনে হয় জামাত ইসলামও এখন বুঝতে পেরেছে, অন্যান্য দলগুলোও বুঝতে পেরেছেন, এবং এটা চরমনা সাহেবও বলেছেন যে হ্যাঁ, আমাদের নির্বাচন দরকার দ্রুত। কারণ দেশের যে অবস্থা এখন, এই অবস্থায় তো আপনার দ্রুত নির্বাচন দরকার। আমি সবশেষে একটা ইসলামী দল নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, আমি ওই চার্টারের কথা বললাম, সবার এক হয়ে কিছু বেসিক জিনিসে একমত হওয়া। ইসলামে তো সুদ নাই, সুদী ব্যাংক নাই। তাহলে তো একজন মুসলমান হিসেবে সবার আগে তো এই কথাটা তো বলা দরকার। মানে ইমানের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে মনে মনে ঘৃণা করা। তাহলে ডক্টর ইউনূসও যে গ্রামীণ ব্যাংকের যে ব্যবসাটা করতেন, এটি কি সুদী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক ছিল? এর বিরুদ্ধে কিন্তু জামাত থেকে বা চরমনাই থেকে কিছু বলা হয় না। আমার প্রশ্নটা এই জায়গাতেই যে তারা কি আসলে পর্দা প্রথা মেনটেন করছেন? করলে জামাতের মানে তাহলে উনি যে কথাটা বলেছেন যে ওনারা ধর্মীয় রাজনীতি করছেন, উনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছেন না। যদি ধর্মীয় রাজনীতি হয়, ধর্মে কিন্তু পর্দা প্রথা আছে। এখন হাদিস কোরআন আমি কম জানি, কিন্তু এইটুকু আমি জানি মাহরুম গায়ের মাহরুম আমাকে মানতে হবে। কিন্তু ধর্মীয় অনুভূতি নিয়ে তর্ক করতে গেলে শেষ করতে পারবেন না। এই কারণেতে আমি আসছি, কারণ এই 21-22 শতাব্দীতে এসে অনেক কিছুর আমরা যখন এই যে আপনারা নির্বাচনের সংবিধান সংস্কারের কথা বলছেন, তাহলে ধর্মেরও কি সংস্কার প্রয়োজন আছে কি নেই সেটারও বোধহয় প্রশ্ন কেউ আবার করে ফেলবে। ধর্মের সংস্কার তো সবকিছু হবে কোরআন এন্ড হাদিসের আলোকে। সেই সংস্কারের পথে আমরা আবার যেতে পারবো কি পারবো না সেটাও আবার একটা ভিন্ন বিষয় হয়ে যাবে। আর বাংলাদেশের কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশটা
একটু ভিন্ন মাত্রা। জি। 500 বছর বা 1000 বছরের যদি ইতিহাস আপনারা পর্যালোচনা করেন তাহলে ওই জিনিসটা আবার একটু অন্যভাবে জি আসবে। জি, সেখানে কিছু কনফ্লিক্টিং বিষয় তৈরি হয়ে যায়। এই কদরটা আমার মনে হয় না বাংলাদেশের বড় কদর। আমাদের বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে, কেননা আমরা ধর্মীয় তর্কে না জড়াই। কেননা আমি যদি বলি আমার দাদি হয়তো তিনি বোরখা পরতেন না, গ্রামে থাকতেন, কিন্তু তিনি সেটাকে স্বাভাবিকভাবে দেখতেন। ওই গ্রামের মানুষজন কেউ ওইভাবে ওটাকে পাপ মনে করতেন না, তাদের ওই পাপ বোধ ছিল না। তারা বোরখা হয়তো পরতেন না আমার দাদি, কিন্তু তারা এটাকে স্বাভাবিকভাবে দেখতেন। এখন সেটিকে আবার অন্যভাবে তর্ক করার সুযোগ হয়তো আছে ধর্মীয় ব্যাখ্যা দিতে গেলে। আমরা সেই ব্যাখ্যায় না যাই, আমরা বরং রাজনৈতিক আলোচনাটাই করতে চাই আজকে। আমরা আরেকটা আলোচনায় বলবো কদর বাড়েনি। আচ্ছা, আপনি বলছেন বাড়েনি, আমরা এই বিষয় নিয়ে আবার শুনবো তাদের কাছ থেকে। আড়াইসির গণতন্ত্রে আমরা আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। দর্শক, আমরা কদর বাড়ছে ইসলামী দলগুলোর এই নিয়ে আলোচনা করছি, আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত আড়াইসির স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন স্টুডিওতে। কথা বলছি কদর বাড়ছে ইসলামী দলগুলোর, এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম। সেখানে ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, বলেছেন যে না, আসলে কদর বাড়েনি। আমরা অধ্যাপক আশরাফ আলী খোকন, আমরা শেষ মন্তব্য নিতে চাই। আমাদের একেবারেই সময় কম, 2 মিনিটের বেশি দয়া করে নেবেন না। এর মধ্যে একটু বলবেন যে ইসলামী দলগুলোর কদর বাড়েনি এই কথা বলেছেন, আপনি মনে করেন কিনা, আর নির্বাচন এবং সংস্কার বিষয়ে আপনাদের অবস্থান কি? আসলে সংস্কার হওয়াটাও তো জরুরি মনে করছে সবাই। ইসলামী দলের কদর বাড়ে নাই এই কথাটা কারা বলতে পারে? কদর কেন বাড়বে না? ইসলামী দলগুলি কি কখনো ক্ষমতায় ছিল? কখনো কি দুর্নীতি সন্ত্রাস করেছে? না, ক্ষমতায় যায়নি মানেই মানুষ তাদের পাশে নেই। মানুষের পাশে নাই। এই মানুষ যাদের পাশে পেয়েছে, কিভাবে পেয়েছে? আমরা যখন কথায় কথায় বলি, আমরা তো ইতিহাস তো অগ্রাহ্য করা যাবে না। ৭৬ সালে প্রথম যে রেফারেন্ডাম হয়েছিল, জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, সেখানে 98% ভোট পড়ছিল। আজকে আমি গাড়িতে আসার সময় একটা মুরব্বী লোক, সে বলল যে ভোটের সময় সেখানে 20-25টা ভোট পড়ে সেন্টারে, সে বলছে যে এখানে 90% ভোট কালেকশন করে দাও। তাহলে এই যে ভোটের যে ইটা, কারণ ব্যাপারটা হচ্ছে ইসলামের কদর আসে নাই কারা, সেই দলগুলো কারা, যারা বিদেশি প্রেসক্রিপশনে এদেশে রাজনীতি করে। বিদেশে যেমন ইসলামকে কোনো কদর করে না, বোঝে না, যেমন আমেরিকা করে না, ভারত করে না, ব্রিটেন করে না, ইউরোপিয়ান ইউনিয়নগুলো করে না। এই যারা বিদেশি প্রেসক্রিপশনে দল করে, তারা ইসলামের কদর বুঝতেছে না, এরা তো ওদের প্রেসক্রিপশন দল করে। কাজে ইসলামী আর ওনারা যদি বলতে চায় যে জনমত, জনমতটা কিভাবে সংগ্রহ করেন আপনারা? এরা তো সন্ত্রাস করে, এরা তো ভোট ডাকাতি করে আপনারা জনমতটা সংগ্রহ করেন। আসলভাবে তো আপনারা দেয় না। এবং আশা করি এইবার যদি ফ্রি ফায়ার নির্বাচনটা আল্লাহর মধ্যে আশা করি হবে, এবং এইখানে দেখা যাবে যে আলেমদের কদর আছে কি নাই, না ফেসিবাদের কদর, না আলেমদের কদর, দুর্নীতিবাদের কদর, না ন্যায় ইনসাফ পরায়ণ লোকদের কদর। এইবার কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু হলে বোঝা যাবে যে কদরটা কেমন হয়, বাস্তব প্র্যাকটিক্যাল। আমরাও সেটাই আশা করব। জি, অনেক ধন্যবাদ। আমরাও চাই যে নির্বাচন, একটা মানুষ ভোটাধিকার ফিরে পাক, সেখানে আসলে প্রতিচ্ছবিটা আসুক। আমরা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, মানুষ অনেক সময় এখন এই আধুনিক সময়ে সে মডারেট ধর্ম পালন করেন। কেউ মনে করেন যে না, তিনি একটি রবীন্দ্রসঙ্গীতও শুনবেন, একই সাথে তিনি ধর্ম পালনও করবেন। জামাত কখনো ক্ষমতা এলে অনেক সাধারণ মানুষের মধ্যে হয়তো একটা ধারণা যে তাদেরকে আসলে ঘরবন্দি করা হবে, নারীরা হয়তো কাজ করতে পারবে না, এই জাতীয় অনেক আলোচনা থাকে। সেটি, এই বিষয়গুলোকে আপনারা আসলে কিভাবে মনে করেন? আপনারা কি মনে করেন যে সেই জায়গা থেকে আপনাদের দৃষ্টিভঙ্গিরটা কি হবে আসলে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কদর বাড়া না বাড়া, আজকের এই যে টকশোতে গভীর রাতে আমরা যে আলোচনা করছি, গোটা পৃথিবী দেখতেছে, এর মধ্য দিয়ে প্রমাণিত যে ইসলামী দলগুলোর কদর বাড়তেছে, এবং এই জন্য আজকে টকশোর আলোচিত বিষয়টা টক অফ দ্য কান্ট্রি এটা। নাম্বার 2 হচ্ছে ইসলামী দলগুলো যারা করে, যারা ইসলামী রাজনীতি করে, তারা কিন্তু তাদের মর্যাদা কামনা করে কিন্তু আল্লাহর কাছে। এই জন্য নূহ আলাইহিস সালাম আপনি দেখবেন যে খুব অল্প সংখ্যক লোককে সংগঠিত করতে পেরেছে, কিন্তু তার নবুয়তের মর্যাদা কিন্তু অক্ষুণ্ণ ছিল। সুতরাং আমরা কিন্তু এই ফেথ অ্যান্ড বিলিভের জায়গা থেকে কিন্তু আমরা এই কাজগুলো করবার চেষ্টা করি। এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সুদ খায়, এ পর্দা, এটা ওটা, এই গণতন্ত্রের বিউটিটাকে কিন্তু ধরে রাখতে হবে। এটা ডিফারেন্ট অপিনিয়ন, কিন্তু সেখানেই মানুষ ভয়টা পায় যে উগ্রতার জায়গাটা। হ্যাঁ, এই জায়গায় আমরা যেটা বলবো, একটা কথা এখানে এসছে, এটা একটু বলতে হবে, এটা ইমানের সাথে জড়িত। ধর্মের সংস্কার না, ধর্মের কোনো সংস্কার লাগবে না। দিস ইজ দ্য ইনট্যাক্ট কোরআন এবং হাদিস, এটা আছে। হ্যাঁ, আপনার এটাকে বাস্তবায়নের জন্য আপনি আধুনিক ফর্মুলায় কোথায় যাবেন, আমরা এখানে বসে আলোচনা করছি, আজকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। সুতরাং এগুলোকে না, কিন্তু ধর্মটাকে যখন ব্যাখ্যা করা হচ্ছে 70 জন যদি 70 রকম করে করে, তখন সেই জায়গাটা আমি বুঝাতে চাই। এই ব্যাখ্যার এখতিয়ার তো আছে, আল্লাহ রাসূল বলেছে যে ফেরকাগুলো থাকবে। সুতরাং আপনি জাস্টিফাই করতে পারতেছেন না যে এটা রাইট অর রং, তাহলে তো আপনি আল্লাহ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। এই জন্য এটা করা যাবে। বরং আপনি যেহেতু আপনার
দুটি চক্ষু আছে, বিবেক আছে, এটাই তো আপনার প্রায়োরিটি ফ্রেমওয়ার্ক। সুতরাং সেই জায়গা থেকে আপনি সেটাকে বাছাই করে নেন। আর আপনি যেটা আমাদেরকে বলেছেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এদেশের নারীরা, এদেশের অন্য ধর্মের লোকেরা, এদেশের বহুবিধ যে কালচার এখানে আছে, এটাকে ওন করেই আমরা কিন্তু, কারণ আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র, যে সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, সেখানে কিন্তু তিনি সব মতকে অ্যাকোমোডেট করেছিলেন। কারণ ধর্মের ব্যাপারে আপনি কোনো বাড়াবাড়ি করতে পারবেন জি, নিষেধ, সুতরাং সেই বাড়াবাড়ি জায়গা করা থেকে কিন্তু আমরা যখন বাড়াবাড়ি, আপনার ইন্ডিপেন্ডেন্সি থাকবে, আপনার মত দেওয়ার ইন্ডিপেন্ডেন্সি থাকবে। আপনি যদি এটার উপরে যদি আপনি জোর করেন, তাহলে আপনি ধর্মটাকে সেটা জোর করে চাপিয়ে দেন। আমার লাস্ট 3টা কথা বলে আমি শেষ করব। সেটি হচ্ছে যে আসলে আমরা যাই আলোচনা করি, এখন শহীদ পরিবার, অসংখ্য শহীদ পরিবার কিন্তু আমাদের আলোচনা দেখছে। সুতরাং আমরা মনে করি আজকের এই সময় সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের রাষ্ট্রের যে সংস্কারগুলো, এগুলো আমাদের দরকার। আমাদের প্রায়োরিটি ওয়ার্কে আসা দরকার নির্বাচন এবং দ্রব্যমূল্যের যে উদ্যোগটি এবং সরকার যে লেজেগো করে ফেলতেছে, গ্যাস বাড়ানো, দাম বাড়ানো, 100টির উপরে শুল্ক, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বরং দুর্নীতির যে টাকা পাচার হয়েছে সেগুলোকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং আমাদের আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় যে ঐক্য এখানে হয়েছে, এবং আমি ওই দিনও বলেছি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে, যে আমরা দলের দিক থেকে আমাদের মত থাকবে আলাদা, কিন্তু দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, সেটি আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। চমৎকার একটা বিষয় আপনি বারবারই জোর দিচ্ছিলেন যে আমরা আসলে যে বহুত্ববাদের যে কথাটা, আসলে সব বহুমতকে একসাথে নিয়ে পথ চলতে পারাই আসলে সমাজের সৌন্দর্য, রাষ্ট্রের সৌন্দর্য বা গোটা পৃথিবীর সৌন্দর্য। সেটাই, কারণ পৃথিবীতে আমাজন যেমন থাকবে তেমন চর থাকবে, বিভিন্ন পোকামাকড় থাকবে, পশু পাখি থাকবে, মানুষ থাকবে, বিভিন্ন মতের মানুষ থাকবে, সেটাই ন্যাচারের বিউটি। আসলে আমরা শেষ মন্তব্য ফজলে হুদা বাবুল আপনার কাছ থেকে নিতে চাই যে এই বিষয় নিয়ে যদি আপনি কিছু যুক্ত করেন যে কথাগুলো। ধন্যবাদ রেজাউল ভাই, খুব চমৎকারভাবে আর্টিকুলেট করেছেন। অধ্যাপক সাহেবের খুব রাগ, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের স্বাধীনতার ঘোষক। আপনি যে বললেন যে ইসলামী দলের সাথে কোনো জনমত নাই, জনমতটা যারা নিল তা কিভাবে নিল? আপনার সাথে জনমত আছে, আপনি কোথা থেকে দেখলেন? তা আপনার সাথে আছে, আপনি কেমনে বললেন? 90 আপনি কি করেছেন? আপনি 100% ভোট না, পেয়েছেন। আপনি 15 নিজে কোন জায়গায় চেয়ারম্যান হয়ে এসে তারপর কথা বললেন। 15 ফেব্রুয়ারিতে এককভাবে নির্বাচন করলেন আপনি, 96 15 ফেব্রুয়ারিতে। আমি আপনাকে তো বললাম আপনি একজন চেয়ারম্যান হয়ে নির্বাচিত হয়ে আসেন, তারপর বলেন। আমরা সংসদের কথা পরে আসেন না। 90 কি ভোট হয়নি? 90 ভোট হয়নি, প্রশ্ন আসে না। এই সব কোত্থেকে নিয়ে আসেন আপনার টকশো? জানি না আমরা তো সালে 98% ভোট পাইলেন কি? 98% আপনার ভোট পাইলেন কি? শুনেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছিল জন্য এখানে বসে কথা বলতেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল জন্য আজকে আপনাদের হুজুররা রাস্তায় রাজনীতি করতে। বাবুল, আমরা যেহেতু জি ব্যক্তিগত, শুনেন, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা একটু আশরাফ আলী খোকন বাবুল, জি আমরা যেহেতু সুন্দর ঐক্যের কথা বলছিলাম, ফজলে হুদা বাবুল আমাদের শেষ করতে হবে। জি, আমি আপনাদের কথা, জি জি আমরা শেষ করছি। আমরা দর্শক আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্র এখানে শেষ করব, কেননা এই তর্কের আসলে শেষ অবসান অনেক সময় হয় না, অনেক তর্ক এই ছোট্ট আলোচনায় শেষ করা যায় না। ধন্যবাদ জানাই, আগামীকাল আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সঙ্গ দেওয়ার জন্য।